আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা কি নিয়ে কথা বলবো? আজকে আমরা মহাকর্ষ ও অভিকর্ষের লাস্ট ক্লাস অর্থাৎ বিভিন্ন গাণিতিক সমস্যা সলভ করব। আর এর আগে আমি একটু ছোট্ট করে অধ্যায়ের যে সূত্রগুলো ছিল এই ফর্মুলাগুলো একটু রিভাইজ দিয়ে নিই। চলো শুরু করি। একদম প্রথমে আমরা কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম হচ্ছে আমাদের কেপলারের সূত্রগুলো। তাদের মধ্যে ম্যাথমেটিক্যাল ছিল দুইটা, এক হচ্ছে সেকেন্ড ল। একটু মনে করে দেখি কেপলারের সেকেন্ড ল থেকে আমরা কি পাইতাম? এমন ছিল না, ধরি এই আমাদের সূর্যটা আর এই আমাদের গ্রহটা। সো এই সূর্য এবং এই গ্রহ দূরত্ব যদি হতো r এবং গ্রহের বেগ যদি থাকতো v, আমরা পড়ে আসছিলাম এগুলা যে কি হতো ভাইয়া, যে এই যে গ্রহের বেগ তার দূরত্বের ব্যস্তানুপাতিক। তার মানে দূরত্ব বাড়লে বেগ কমে, দূরত্ব কমলে বেগ বাড়ে। দ্যাট মিন্স সিম্পলি বললে বেগটা প্রপোর্শনাল টু দূরত্ব, তো সরি 1/টা। সো এখান থেকে বলতে পারতাম আমরা যে r1v1 r2v2। এরপরে কেপলারের থার্ড ল থেকে আমরা আরো একটা ফর্মুলা পেয়েছিলাম, তা হচ্ছে সূর্যের চারদিকে কোন গ্রহের আবর্তনকাল তার বর্গ গ্রহ হতে ওই দূরত্বের বা সূর্য হতে ওই গ্রহের গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। ঘনের গড় দূরত্বের ঘনের সমানুপাতিক। তুমি এখান থেকে এমন লিখতে পারো না ভাইয়া যে t1/t2 ইহার স্কয়ার হবে r1/r2 তার কিউব। এই তো শেষ। এবং এটা কিন্তু বেশ একটা ইম্পর্টেন্ট ফর্মুলা। এই ফর্মুলাটাই পরীক্ষায় অনেক সময় চলে আসে এমসিকিউতে। আচ্ছা, এরপর আমরা কি করলাম? এরপর আসলে আমাদের সেই বিখ্যাত নিউটনস ল। ঠিক আছে, নিউটন কি বলছে? দুটি গ্রহের মধ্যে বা দুটি বস্তুর মধ্যে যে বল কাজ করে, যদি প্রথম বস্তুর ভর হয় m1, সেকেন্ডটার ভর হয় m2, যদি এদের কেন্দ্রের দূরত্ব হয় d, তাহলে এই মধ্যবর্তী বলের মান হবে এই তো সিম্পলি gm1 m2 ডিভাইডেড বাই দূরত্ব স্কয়ার, যেখানে g হচ্ছিল আমাদের মহাকর্ষীয় ধ্রুবক বা নিউটনিয়ান ধ্রুবক অথবা সার্বজনীন ধ্রুবক। এই মানটা আমি কিভাবে বের করছিলাম? এই মানটা আমরা বের করিনি, মানটা বের করছিল আমাদের লর্ড ক্যাভেন্ডিশ, তাই না? 1798 সালে। মানটা কত ছিল একটু মনে করি। মানটা এমন ছিল 6.673 × 10⁻⁻11। একক কি ছিল? নিউটন মিটার স্কয়ার কেজি ইনভার্স 2, তাই না? তুমি এখান থেকে বের করতে পারো, জি টাকে রেখে দাও, বাকিগুলো তুমি এই পাশে ট্রান্সফার করে দাও, দেন তুমি ট্রাই করলে এটা পাবো। এগুলো আমরা পড়ে আসছিলাম। তারপর আসছিল আমাদের অভিকর্ষ ত্বরণ, জি এর ফর্মুলা কি ছিল? তাই কত ছিল? তাই এমন ছিল না, gm ডিভাইডেড বাই ব্যাসার্ধ স্কয়ার। এবং এই ফর্মুলা ব্যবহার করি আমাদের বিজ্ঞানী লর্ড ক্যাভেন্ডিশ কোন দাঁড়িপাল্লা ব্যতীত পৃথিবীর ভরটাকে তিনি বের করে ফেলেন। আচ্ছা, এবার আমরা আসলে এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অর্থাৎ জি এর তারতম্য কিভাবে হতো। মোট তিনটা কারণ ছিল। এক হচ্ছিল আমাদের উচ্চতার ক্রিয়া, যে আমরা জানি ভূপৃষ্ঠ হতে উপরে উঠলেও জি কমে, ভূপৃষ্ঠ হতে কি নিচে নামলেও জিটা কমে। এবং ফর্মুলা কি ছিল খেয়াল করো, যদি বলি আমি পৃথিবী পৃষ্ঠ হতে h উচ্চতায়, এখানে জি কত হবে? h উচ্চতার জি হতো এমন না আসলে ভাইয়া gm ডিভাইডেড বাই r প্লাস h তার স্কয়ার। আর এখানে লক্ষণীয় হচ্ছে আমরা এই ফর্মুলা হতে যে কোনো জায়গায় gm কে রিপ্লেস করতে পারি g ইনটু r স্কয়ার দ্বারা। সো অনেক ক্ষেত্রে এটা লাগতে পারে আমাদের যে h উচ্চতার g হবে পৃথিবীর g ইনটু r স্কয়ার, এই যে gm এর জায়গায় ডিভাইডেড বাই হচ্ছে r প্লাস h এর স্কয়ার। এই ছিল হচ্ছে h উচ্চতায়। এরপর যদি বলি আমরা h গভীরতায়, ভূপৃষ্ঠ হতে h গভীরতায় কত হবে? একটু খেয়াল করো, যদি বলতাম আমি ভূপৃষ্ঠ হতে h গভীরতায়, আমি লিখব gh প্রাইম। ফর্মুলা এমন ছিল না, এটা হতো আমাদের এই যে 4/3 পাই রো g ইনটু r মাইনাস h, যেখানে h হচ্ছে ভূপৃষ্ঠ হতে কত গভীরে, অথবা যেটা বেশি আমরা ইউজ করব তাই এমন ছিল g ইনটু 1 মাইনাস h বাই r। এই হচ্ছে h গভীরতায় g এর মান। আর আমরা অবশ্যই জানি পৃথিবীর কেন্দ্রে g কত হয়? পৃথিবীর কেন্দ্র বললে তখন এই h টাই কত হবে? h কি ছিল? ভূপৃষ্ঠ হতে গভীরতা। যদি কেন্দ্র বলি, দেখো তো কেন্দ্র বলার অর্থ
হচ্ছে ভূপৃষ্ঠ হতে তোমার গভীরতা কত হচ্ছে, তখন গভীরতা হচ্ছে ব্যাসার্ধের সমান। সো আর আর কাটা গেল, 1 বিয়োগ 1 শূন্য হয়ে যায়। তাই বলে থাকি পৃথিবীর কেন্দ্রে জি শূন্য, অর্থাৎ কোন বস্তুর ওজন কি হয়, শূন্য হয়। এই হচ্ছে উচ্চতার জন্য আমাদের জি এর তারতম্য কিভাবে হতো। এরপর আমরা পড়েছিলাম যেগুলো, তা কি ছিল একটু মনে করি আমরা, তা হচ্ছে বিভব। বিভব কত আসতো ভাইয়া, মাইনাস জিএম ডিভাইডেড বাই দূরত্ব। এটা স্মল আর লিখতে ভালো হয়, মাইনাস জিএম বাই দূরত্ব। এই ছিল বিভব। আর এটা খুবই ইম্পর্টেন্ট পার্ট, যদি বলা হয় বিভব শক্তি কত, তা এমন ছিল না, মাইনাস জিএম ডিভাইডেড বাই দূরত্ব। আচ্ছা যদি বলা হয় ভাইয়া সরি প্রাবল্য কত, প্রাবল্য এটা কি শক্তি না, প্রাবল্য, মহাকর্ষীয় প্রাবল্য কত, ফর্মুলা কি ছিল একটু মনে করি। মহাকর্ষীয় প্রাবল্য এর ফর্মুলা এমন ছিল না যে জিএম ডিভাইডেড বাই আর স্কয়ার। আর যদি বলা হয় ভাইয়া এই বিভব আর প্রাবল্য এদের সম্পর্কটা কি, এমন ছিল, প্রাবল্য হবে বিভব পরিবর্তনের হার। এই তো প্রাবল্য ছিল বিভব পরিবর্তনের হার। আচ্ছা এরপর আমরা চলে গেছিলাম আমাদের যে মুক্তি বেগ কত, ঠিক আছে, মুক্তি বেগটা কত, ওখানে চলে আসি আমরা। খেয়াল করি আমরা মুক্তি বেগের ফর্মুলা আমার ছিল না, মুক্তি বেগ হতো √2gm ডিভাইডেড বাই r। এটা হচ্ছে ভূপৃষ্ঠ হতে, ঠিক আছে। আর এখান থেকে আমরা ইজিলি লিখতে পারতাম এটা √2g r, এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ হতে মুক্তি বেগ কত। যদি বলতাম আমরা h উচ্চতা হতে মুক্তি বেগ ফ্রম h হাইট, ঠিক আছে, h হাইট থেকে, তখন কিছু জানি, তখন এমন আসলো 2gm ডিভাইডেড বাই r এর জায়গায় লিখতাম আমরা r প্লাস h। আবার এখানে যদি বলতাম তা কত আসতো, √2 এই g হতো h উচ্চতার g, আর r হতো r প্লাস h। এই ছিল h উচ্চতার ক্ষেত্রে তোমাদের মুক্তি বেগের ফর্মুলা। আর একটু খেয়াল করে দেখো এই মুক্তি বেগের ফর্মুলা কার ভর লাগে, ভর লাগে কিন্তু গ্রহের ভর। আমি যে বস্তুকে মানবো ওই বস্তুর ভর কিন্তু কোথাও নাই, তাই বলতে পারি আমরা মুক্তিবেগ কিন্তু বস্তুর ভরের উপর নির্ভর করে না। মুক্তিবেগ বস্তুর ভরের উপর নির্ভর করে না। বস্তু হাতি হোক কিংবা একটা পাতলা টুকরা হোক, কয়েল হোক, সব ক্ষেত্রে কিন্তু মুক্তিবেগের মাত্রা সেম থাকবে, ঠিক আছে। আচ্ছা এই ছিল মুক্তিবেগ। এরপর দেখলাম আমরা হচ্ছে আমাদের উপগ্রহ, কৃত্রিম উপগ্রহ। ওইখানে কি করেছিলাম একটু মনে করো। কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে কৃত্রিম উপগ্রহের বেগ পড়ছিলাম আমরা, তারপরে এটা হাইট কত, পর্যায়কাল কত, হাইট এবং পর্যায়কাল, আর লাস্ট ছিল আমাদের শক্তি কত, ঠিক আছে। যদি বলি ইপি এন্ড ইকে, এইগুলো ছিল আমাদের কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে ফর্মুলা। প্রথমে যদি বলি ভাইয়া বেগ কত, ফর্মুলা কি ছিল, √2 ছিল না, √gm ডিভাইডেড বাই r প্লাস h ছিল। এবং একই ভাবে আমরা কিন্তু চাইলে gm কে gr স্কয়ার দ্বারা রিপ্লেস করতে পারি, ঠিক আছে। আমরা চাইলে এখানেও কিন্তু এই gm কে gr স্কয়ার দিয়ে রিপ্লেস করতে পারি। তবে এখানে একটু মনে রাখতে হবে, এখানে একটু ভালো করে মনে রাখতে হবে, তুমি যেখানকার g নিবা পৃথিবীর পৃষ্ঠ হতে ওইখানকার দূরত্ব নিবা। ফর এক্সাম্পল যদি বলি পৃথিবীর পৃষ্ঠ, তাহলে কি হবে, তা তো নরমাল g হবে, এখানকার ত্বরণ কত, নরমাল g, আর এখান থেকে দূরত্ব কত, তা হচ্ছে r, তাই আমি gr স্কয়ার লিখলাম। যদি এমন হইতো, কথা মনে করলাম এটা দিয়ে ম্যাথ আসবে, বুঝছো, আমরা করব। যদি এমন হতো এই ধরলাম পৃথিবী, সে মনে করো এই উচ্চতায় আছে, তুমি যদি এইখানকার জি দেয়া থাকে তখন তুমি এভাবে লিখবা। খেয়াল করো একটু, যদি তোমার h উচ্চতার জি দেয়া থাকে তুমি এটা লিখতে পারবে, h উচ্চতার জি এবং h উচ্চতার দূরত্ব কত, r প্লাস h, r প্লাস h তার স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে r প্লাস h। বুঝতে পারলে? তার মানে আমি কিন্তু কি gm কে চাইলে যে কোনো gr স্কয়ারটা রিপ্লেস করতে পারবো। শর্ত হচ্ছে যেখানকার জি নিবা ওইখানকার দূরত্ব নিতে হবে, পৃথিবীর কেন্দ্র হতে ওইখানকার দূরত্ব নিতে হবে। ওকে, পরে তো আইডিয়া করা যাবে। এনিওয়ে পর্যায়কাল কত হচ্ছে এটা আমরা করে দিয়েছিলাম। পর্যায়কাল ফর্মুলা এমন ছিল যে 2 পাই পরে ছিল কত r প্লাস h ডিভাইডেড বাই v, তো পরে v এর মান যদি বসাই দিতা আলটিমেটলি এমন আসতো 2 পাই √, এখানে বসায় দাও
এমন আসবে r প্লাস h এর পাওয়ার 3 নিচে আসতেছে gm। আর হাইটের জন্য বলছিলাম না গ্রিনিচ মান মন্দির, সো GMT গ্রিনিচ মান টেম্পল, পবিত্র স্থান পাওয়া শুরু হয়ে গেছে। সো এখানে হচ্ছে 4 পাই স্কয়ার টু দি পাওয়ার 1/3 মাইনাস r। এই তো যদি বলতাম ইপি কত ভাইয়া, একই কথা, মাইনাস GMM বাই পৃথিবী পৃষ্ঠের দূরত্ব। যদি উচ্চতা কি হয়, পৃথিবী পৃষ্ঠের উচ্চতা হয় h, আর কেন্দ্র দূরত্ব নিব কোনটা, দূরত্ব অবশ্যই হয় কেন্দ্র করতে, ঠিক আছে। সো r প্লাস h, সো r প্লাস h, e কে কত ছিল ভাইয়া, হাফ m v স্কয়ার, হাফ m টু পেবি স্কয়ার। এখানে স্মল m হচ্ছে ওই উপগ্রহটার ভর, ক্যাপিটাল M বললে তা হচ্ছে যে গ্রহকে কেন্দ্র করে ঘুরবে ওই গ্রহের ভর। আর যদি তুমি বলতাম মোট শক্তি কত, যদি চাওয়া হইতো মোট শক্তি কত, তাহলে খুবই সিম্পল, E কে প্লাস E P, তাই না, যে E টোটাল E কত হবে, অবভিয়াসলি E কে প্লাস E P। এখানে E কে কত ছিল, ওইটা এটা যোগ করলে E কে আর E কে যোগ করলে আমরা এমন লিখছিলাম, তাই আমরা আসলে না মাইনাস GMM ডিভাইডেড বাই টুয়াইস অফ দূরত্ব r প্লাস h। সো আমরা লাস্ট ক্লাস অবধি মোটামুটি এতগুলো ফর্মুলা করছি, তাই না। সো আমি ছোট্ট করে এগুলো একটু রিভাইজ দিলাম যেন তোমাদের আজকের ম্যাথগুলো করতে খুবই সহজ হয়। সো আশা করি আমরা এই পার্টটা খুব দ্রুত আকারে বুঝতে পারলাম। তুমি একটু ফর্মুলাগুলো একটু রিকল করে নাও, এরপর থেকে আমরা ডিরেক্টলি কোশ্চেনে চলে যাব। তাহলে আমাদের প্রথম কোশ্চেন খেয়াল করো কি লেখা আছে, পৃথিবীর অনুসুর ও অপসুরের দূরত্ব যথাক্রমে এত এবং এত মিটার হলে অনুসুরের বেগ অপসুরের বেগের কত গুণ। প্রথম কথা ভাইয়া, অনুসুর কি অপসুর কি একটু মনে করে দেখো, আমরা আমাদের ফার্স্ট ক্লাসে পড়েছিলাম ভাইয়া, সূর্যগতে কোন গ্রহের সর্বনিম্ন দূরত্ব এটাকে বলা হয় অনুসুর, আর সূর্যগতে কোন গ্রহের ম্যাক্সিমাম দূরত্ব এটাকে বলা হয় অপসুর। ব্যাপারটা এমন ছিল, আমরা তো জানি সূর্যের চারদিকে কোন গ্রহের গতি হয় উপবৃত্তাকার, এখান থেকে এই দুটো গ্রহটা এটা হচ্ছে সূর্য, ঠিক আছে। এই যে মিনিমাম দূরত্ব এটাকে বলা হয় অনুসুর, আর এই যে ম্যাক্সিমাম দূরত্ব এটাকে বলা হয় অপসুর। অপসুর এটাকে বলা হয় এপিহেলিয়ন, হেলিয়ন হেলিয়ন, আর অনুসুর এটাকে বলা হয় পেরিহেলিয়ন, ঠিক আছে, পেরিহেলিয়ন। আমাদের একটু ইংরেজি টার্মটা পড়তে হবে, অনেক কিছু লাগতে পারে। পেরিহেলিয়ন হচ্ছে অনুসুর, এটা হচ্ছে অনুসুর, আর এপিহেলিয়ন হচ্ছে অপসুর। তুমি নাম থেকে বুঝতেছো, অপ মানে দূরবর্তী, অনু মানে নিকটবর্তী, ওকে। এনিওয়ে, সো নিকটবর্তী দূরত্ব দেয়া আছে, দূরবর্তী দূরত্ব দেয়া আছে, অর্থাৎ খেয়াল করো, given that r1 and r2, r1 কত ছিল 1.47 10 to the power 11 মিটার, r2 কত ছিল ভাইয়া 1.52 10 to the power 11 মিটার। প্রশ্ন হচ্ছে যে অনুসুর, খেয়াল করে ভাবে দেখো কোনটা আগে, অনুসুরের বেগ অপসুরের বেগের কয় গুণ। তার মানে অনুসুর ছিল কিন্তু 1 ছিল, আমি কিন্তু অনুসুরকে 1 ধরেছিলাম, তাই v1 এবং v2 এটা কত, এটাই চাওয়া হয়েছে। হ্যাঁ, যদি এরকম বলতো যে অপসুরের বেগ অনুসুরের বেগের কত গুণ, তাহলে কিন্তু আমাদের কিন্তু v2 বাই v1 বের করতে হতো। সো একটু কেয়ারফুল থেকো, ওকে। আচ্ছা, সো ম্যাথটা না কিভাবে করব, ওই যে ভাই আমাদের সেকেন্ড ল, কেপলারের সেকেন্ড ল, অর্থাৎ r1 v1 r2 v2। খেয়াল করেন, তাহলে v1 বাই v2 কত আসছে, r2 বাই r1 নয় কি, তাহলে খেয়াল করো v1 বাই v2 হচ্ছে r2 এর মান লিখো, r1 এর মান লিখো। r2 এর মান এইটা 1.52 10 to the power 11 ডিভাইডেড বাই v1 হচ্ছে, সরি r1 হচ্ছে 1.47 10 to the power 11 এত মিটার। কাটাকাটি করলে তুমি v1 বাই v2 পেয়ে যাচ্ছ, এটা তো। সো 1.52 ডিভাইডেড বাই 1.47, এটা মোস্ট প্রবাবলি এটা 1.03 এর কাছাকাছি একটা মান আসবে। তার মানে অনুসুরের বেগ এবং অপসুরের বেগের অনুপাত হচ্ছে 1.03, বা এমন বলতে পারো যেটা যে অনুসুরের বেগ হচ্ছে 1.03 ইনটু অপসুরের বেগ। ঠিক কোশ্চেনটা কি বলছে যে অনুসুরের বেগ অপসুরের বেগের কত গুণ, উত্তর কত হবে ভাইয়া 1.03 গুণ। তাহলে এটা একদম
একদমই আমাদের এমসিকিউ লেভেলের কোশ্চেন ছিল। আচ্ছা, অনেক ক্ষেত্রে আমরা এরকম বলতে পারি অনুসরণের বেগ অপসরণের বেগের শতকরা কতটুকু বেশি, এটা আমরা বলি। হ্যাঁ, এরকম আসতেই পারে অনুসরণের বেগ অপসরণের বেগের শতকরা কত বেশি, শতকরা কতটুকু বেশি। ওকে, তাহলে আমরা একটু ম্যাথটা বুঝতে ট্রাই করি। তখন করব যখনই আমাদের শতকরা বলবে, রিপিট করো বা খেয়াল করো, যখনই শতকরা পরিবর্তন বলে আমাদের নিয়ম হবে আমরা আগেরটাকে, যার শতকরা পরিবর্তন তার ইনিশিয়াল মানটাকে বা তার মানটাকে ধরে নেব 100। ম্যাথটা খুবই ইজি হবে। আই রিপিট, যার শতকরা পরিবর্তন তার প্রথম মানটাকে ধরবো আমরা 100। এখানে প্রথম মান বলতে বুঝতে হবে কোনটা দেয়া নাই আসলে। হ্যাঁ, তোমাকে বলা হচ্ছে কি অনুসরণের বেগ অপসরণের বেগের শতকরা কত গুণ বা কতটুকু বেশি। সো এখানে অপসরণটা হচ্ছে কি আমাদের বলতে পারো গিভেন মান বা রেফারেন্স। আমি এটাকে ধরবো কি 100। তো খেয়াল করো, তুমি অপসরণের বেগকে ধরে ফেলে 100। যখনই শতকরা বলবে, যেটা আমাদের যার শতকরা চেঞ্জ পরিবর্তন না, বেগের তো শতকরা চেঞ্জ বলছে, তার মানটাকে ধরে নিই 100। তাহলে খেয়াল করো কত আসছে, তাহলে বুঝতেই পারতেছো v1 আসে প্রায় 103 এর কাছাকাছি অলমোস্ট। খেয়াল করো তোমার v2 ছিল হচ্ছে 100 আর v1 আসছে কত 103। তাহলে শতকরা পরিবর্তন কত, প্রায় 3% না, 100 থেকে 103, অর্থাৎ শতকরা চেঞ্জ হবে কত, প্রায় 3%। ওকে, আসলে আমাদের শতকরা পরিবর্তন বলতে আমাদের এটা মাথায় রাখতে হবে যার শতকরা পরিবর্তন তার ইনিশিয়াল ভ্যালুকে আমরা 100 ধরে নিব। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের প্রথম প্রবলেমটা। আমরা চাইলে আরো কিছু প্রবলেম করতে পারি। সো আমরা এটা একটু মুছে নিই। চলো আরো একটা एग्जांपल করি ওই শতকরা পরিবর্তন থেকে। লিখো ভূপৃষ্ঠ হতে 100 কিলোমিটার উচ্চতায়, আমাদের কোশ্চেন নাম্বার 2, ভূপৃষ্ঠ হতে 100 কিলোমিটার উচ্চতায়, ভূপৃষ্ঠ হতে 100 কিলোমিটার উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের শতকরা কি পরিবর্তন হবে। আই রিপিট, ভূপৃষ্ঠ হতে 100 কিলোমিটার উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের শতকরা কি পরিবর্তন হবে। আচ্ছা, ম্যাথটা আমরা দুটো স্টেপ করব। একটা হচ্ছে নরমাল নিয়ম আর একটা হচ্ছে যে মাত্র শিখালাম যে নিয়মটা, যার শতকরা পরিবর্তন তার আগের মানকে আমরা 100 ধরে নিই, ওই কনসেপ্টটা। ওকে, খেয়াল করো। প্রথমে বলা হচ্ছে কি ভূপৃষ্ঠ হতে 100 কিলোমিটার উচ্চতায় ওই উচ্চতার জি এর শতকরা চেঞ্জ কত, তাই না? খেয়াল করো একটু, আমাদের এই GH ফর্মুলা কি ছিল ভাইয়া? GM ডিভাইডেড বাই R প্লাস H এর হোল স্কয়ার। আমরা বলেছিলাম আমরা GM কে রিপ্লেস করতে পারি GR স্কয়ার দ্বারা, নিচে আছে হচ্ছে R প্লাস H তার স্কয়ার। একটু খেয়াল করেন আপনি, সো GH আসছে কত, এই G হচ্ছে 9.8 ইনটু R স্কয়ার, পৃথিবীর ব্যাসার্ধ কত 6.4 10 টু দি পাওয়ার 6 এত মিটার, ডিভাইডেড বাই আবার এটা হচ্ছে 6.4 10 টু দি পাওয়ার 6 প্লাস h কত ছিল 100 কিলোমিটার, কিলোমিটারটা মুখ মিস করো না, 100 কিলোমিটার বললে 10 টু দি পাওয়ার 3 উহার আবার স্কয়ার। সো তুমি এখান থেকে একটা মান পেয়ে যাবে, এখান থেকে তুমি একটা মান পেয়ে যাবে। কিন্তু আমাকে জানেন আমাদের বস্তু কি এই g এর বা অভিকর্ষজ ত্বরণের চেঞ্জ কত, শতকরা চেঞ্জ কত, ঠিক আছে? শতকরা চেঞ্জ যেহেতু বলছে, খেয়াল করো তুমি একটা এই মানটা পাবা, এটা অবশ্যই কম আসবে 9.8 থেকে, আমরা জানি ভূপৃষ্ঠ হতে উপরে উঠলে জি কমে যায়, তাই এই মানটা তুমি খেয়াল করে দেখো এটা অবশ্যই 9.8 থেকে কম আসবে। আচ্ছা, যেটা আসে আমার তো লাগবে হচ্ছে শতকরা চেঞ্জ, তো পার্সেন্টেজ অফ ডেল জি, শতকরা পরিবর্তন অফ জি, এটা হবে কত? নিয়মটা হচ্ছে কি তুমি উপরে লিখবা হচ্ছে কি জি এর ডিফারেন্স, নিয়ম হচ্ছে এরকম, তুমি লিখবা কি ডিফারেন্স ডিভাইডেড বাই ইনিশিয়াল ভ্যালু, জি ইনিশিয়াল ইনটু 100%। এটা হচ্ছে কি যে কোনো শতকরা পরিবর্তন বের করার বা যে কোনো পরিবর্তন বের করার নিয়ম। তাহলে খেয়াল করো তো উপরে ডিফারেন্সটা কত হবে, এক ছিল আমাদের 9.8 আর এই মানটা লিখবো ডিভাইডেড বাই ইনিশিয়াল ভ্যালু কত 9.8 ইনটু 100%। সো এই হচ্ছে আমাদের একটা অ্যাপ্রোচ, বুঝে গেল? সেকেন্ড অ্যাপ্রোচটা কি ছিল জানো,
বললাম না, যার শতকরা পরিবর্তন তার ইনিশিয়াল মানকে আমরা 100 ধরব। এই ম্যাথে আমরা এভাবে করতে পারি, বিকজ আমি কিন্তু আগে থেকে 9.8 জানতাম জি এর মান। বাট মনে করলে একটা অজ্ঞাত গ্রহ বলবো, যেই গ্রহে আমি জি এর মান জানি না, তখন কি করতাম? তখন কিন্তু এই নিয়মটা খুব একটা ভালো বুদ্ধি না। তাই তখন অ্যাপ্রোচ এমন হইতো যে আমরা যার শতকরা মানটা বের করব, তাই না, তার ইনিশিয়াল ভ্যালুকে আমি 100 ধরে নিব, তাহলে তুমি একটা জিনিস পাবা না। আচ্ছা, কথা নাই এখন, আমি জাস্ট চিন্তা করি, কথা বলি যে মনে করলা এই মানটা আসছে, সাপোজ ধরি যে এই মানটা আসলে আমাদের ধরো 93, সাপোজ 93, তখন তুমি কি বলতা? দেখো, জি এর ইনিশিয়াল মান ছিল 100, হলো 93, তাহলে শতকরা চেঞ্জ কত? 7% কমে গেছে না? ছিল 100, হলো 93, শতকরা চেঞ্জ কত? 7% কমে গেছে। এটাই হচ্ছে সবচেয়ে ইজি নিয়ম। মনে করলা যদি এই মানটা আসলে এরকম 105, তুমি কি বলতা? ছিল হচ্ছে 100, হলো 105, তাহলে শতকরা পরিবর্তন কত? 5%। তাহলে এই টাইপের আমাদের ম্যাথ গুলো করতে হবে। আসলে আমাদের এই যে শতকরা পরিবর্তনে যে আমাদের ইনিশিয়াল মানকে 100 ধরে সুবিধা হয়, ওইটাকে আমি জাস্ট বোঝানোর জন্য এই ম্যাথটা করা হবে। আর এটা কিন্তু একটা নিয়ম, এটা আমরা অনেক ক্ষেত্রে ভার্সিটি ইউজ করি। যখন আমরা বের করি না যে আমাদের এরর কত, ভুল কত, তখন আমরা আসলে কি এগুলো ইউজ করি, যে পার্সেন্টেজ অফ এরর কি হয়, যেই মান আসার কথা মাইনাস যে মান আসছে, এদের মড ভ্যালু ডিভাইডেড বাই আইডিয়াল মান। সো এটাই এখানে হবে। হ্যাঁ, সব ক্ষেত্রে এটা কাজ করে যে যখনই বলো শতকরা পরিবর্তন, তুমি উপরে ডিফারেন্সটা নিবা ডিভাইডেড বাই ইনিশিয়াল মান আর শতকরা। বাট আমি এটা পার্সোনালি পছন্দ করি না, আমি এটাই বলবো যে তুমি যার শতকরা পরিবর্তন তার ইনিশিয়াল মানকে তুমি 100 ধরে নাও। আর যদি তুমি কি এই যে এক্ষেত্রে তুমি মানে আগে থেকে জানো 9.8, এর ক্ষেত্রে না বললেও হতো, এই ক্ষেত্রে কি আমাদের এই নিয়ম না করলেও হতো, তুমি করতে কি 9.8 টা দেখতে করতে। বাট অনেকগুলো ম্যাথ আসবে যেখানে আমরা কিন্তু কি ইনিশিয়াল মানটা জানবো না। যেমন আমাদের আগের ম্যাথটা ছিল, দেখো আমাদের এই যে আমরা কিন্তু v1 ও জানতাম না, v2 ও জানতাম না। আমাকে বলছে কি v1 এর মানটা v2 থেকে শতকরা কি চেঞ্জ হবে, তাই আমরা v2 কে 100 ধরে নিয়েছিলাম। সো ওই ক্ষেত্রে আমাদের খুব কেয়ারফুল হতে হবে যে আমরা যেন ইনিশিয়াল মানটাকে 100 ধরলে ম্যাথটা খুব ছোট হয়ে যায়। এইভাবে আমরা অনেকগুলো কথা বললাম এই ম্যাথটা নিয়ে, এটা আমাদের হয়ে গেছে। এবার লিখি আমরা কোশ্চেন নাম্বার 3। লিখো, এক লোক পৃথিবীতে উচ্চ লাফে সর্বোচ্চ 2 মিটার উঠতে পারে। তারা বলতে পারে হচ্ছে কি হাইট ম্যাক্সিমাম ইন পৃথিবী। আচ্ছা, আমি এটাকে h in e লিখতে বলা হয়, h in আর্থ। এক লোক পৃথিবীতে হাই জাম্পে সর্বোচ্চ 2 মিটার উঠতে পারে। 2 মিটার তো ভালোই, অনেকটা ভালো উঁচু হবে। এনিওয়ে, প্রশ্ন হচ্ছে লোকটা চাঁদে গিয়ে সর্বোচ্চ কত উচ্চতায় লাফাতে পারবে? আই রিপিট, এক লোক পৃথিবীতে হাই জাম্পে উঠতে পারে 2 মিটার। প্রশ্ন হচ্ছে সে চাঁদে গিয়ে হাই জাম্পে কতটুকু উঠবে? চাঁদে গিয়ে সে হাই জাম্পে কতটুকু উঠবে? আর কি দেয়া আছে প্রশ্নে? আরো দেয়া আছে যেটা পৃথিবীর ভর, মাস অফ আর্থ হচ্ছে চাঁদের ভরের 81 গুণ, এবং পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের আর অফ মুনের 4 গুণ। ঠিক আছে, আমাদের এই তথ্যগুলো দেয়া আছে। তাহলে ম্যাথটা কিভাবে করব? সো ভিডিওটা পজ করে তোমরা একটু নিজেরা ট্রাই করো। আচ্ছা, আশা করি তোমরা ট্রাই করছো। আগে বার করে দিচ্ছি। খেয়াল করো, আমরা সবাই জানি একটা বস্তুকে যদি আমি ভূমি থেকে ইউ বেগে মারতে পারতাম, তার সর্বোচ্চ কত উপরে উঠতো? তার সর্বোচ্চ উচ্চতা যদি h হয়, ফর্মুলা ছিল তা হচ্ছে u²/2g। এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতার ফর্মুলা। এটা আমাদের লাগবে এখানে। কি লাগবে? তা হচ্ছে এই সর্বোচ্চ উচ্চতা এবং এই g সম্পর্ক কিরকম। যদি কি দেখো তো, দুই ক্ষেত্রে একই লোক, তাই এর কি আদি বেগ বলতে পারো সেম হবে, সে একই বেগে লাফাতে যাবে। সো দুই ক্ষেত্রে কি একই লোক করে উপরের পার্টটুকু কনস্ট্যান্ট, তাই বলতে পারো হাইট কি হয় g এর ব্যস্তানুপাতিক না। তাহলে হচ্ছে যেটা আমরা কিন্তু ম্যাথটা সলভ করতেছি। হ্যাঁ, খেয়াল করি, উচ্চতা হয়
আমাদের জি এর ব্যস্তানুপাতিক। এখান থেকে তোমরা ইজিলি বলতে পারো ভাইয়া দেখো হাইট ইন মুন ডিভাইডেড বাই হাইট ইন আর্থ, এটা কি হয়ে যাবে? উল্টায় যাবে না, যেহেতু ব্যস্তানুপাতিক ছিল, তো বলতে পারো জি ইন আর্থ ডিভাইডেড বাই জি ইন মুন। আর প্রশ্নের মধ্যে আমাদের এইচ এম টাই পেতে হবে। আর এইচ ইন আর্থ কত ছিল? এইচ ইন আর্থ ছিল আমাদের কত দেখতো? 2 মিটার। সো এই পার্টটুকু পেলে তো অঙ্ক শেষ। এখন ভাইয়া আমার কাজ হচ্ছে এই পার্টটুকু বের করা, আর তাই আমি এই পার্টটা একটু মুছে দিচ্ছি, তোমার দরকার হলে উঠায় নিও। এটা আমি মুছে দিলাম। এখন খেয়াল করি আমরা জি ইন আর্থ ডিভাইডেড বাই জি ইন মুন কিভাবে পাবো? আমরা তো অবশ্যই পড়ে আসছি জি কত ছিল? জি এম ডিভাইডেড বাই ব্যাসার্ধ স্কয়ার। তাহলে বলেন তো ভাইয়া জি ইন আর্থ ডিভাইডেড বাই জি ইন মুন কত হবে? ফর্মুলা লিখি, জি তো কনস্ট্যান্ট, m in earth divided by r in earth square, r in g in moon কত হবে? খেয়াল করি, তাহলে g into mass in moon divided by r in moon এর স্কয়ার, তাই না? এখন মান বসাই দিই জাস্ট। সো g in earth g in moon হচ্ছে, দেখো এই g থাকলো আপাতত ইনটু m in earth কত? পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ, পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের 4 গুণ দেয়া ছিল, দেখে ফেলি। সো এটা হচ্ছে 81 গুণ অফ মাস অফ মুন। আর r e কি ছিল? 4 গুণ ছিল, তাই স্কয়ার আছে আবার। সো 4 r m এর স্কয়ার করলে হবে 16 r m স্কয়ার, নিচেরটা as it is। সো বুঝতেই পারতেছো আমরা কিন্তু চাইলে একটু কাটাকাটি করতে পারি। কি করতে পারি? m m m m কাটা, g g কাটা, r m স্কয়ার কাটা, পড়ে আছে কোনটা ভাইয়া? সিম্পলি 81/16 না? এবং আমি তোমাকে প্রেফার করব তুমি এই মানটা মুখস্থ রাখো, g in earth divided by g in moon কত হয়? 81/16 হয়। 81/16 হয়। শর্ত হচ্ছে এমন তথ্য থাকে, এবং পরীক্ষার সে ম্যাক্সিমাম টাইম এমন তথ্যই বলে, তখন কি হয়? g in earth by g in moon হয় 81/16। সেটা মুখস্থ রাখতে পারলে ভালো তোমার জন্য। সো এবার খেয়াল করো এটা কত হচ্ছে? 81/16 তো। সো আলটিমেটলি h এর মূল তুমি পেয়ে যাচ্ছ, 2 দিয়ে কাটলে কত আসে? এখানে আসে 8। সো 81/8। সো বুঝতেই পারছো প্রায় 10 মিটার থেকেও বেশি আসবে। এটা কত আসবে? কাটাকাটি করলে দেখবা 10 পয়েন্ট সামথিং একটা আসে। সো 10 মিটার মানে কত? প্রায় 3 তলা থেকে উপরে। সো একটা লোক যদি পৃথিবীতে মোটামুটি হাফ তলা ক্রস করতে পারে লাফ দিয়ে, সে চাঁদে গিয়ে 3 তলার মতো লাফাতে পারবে। শর্ত হচ্ছে যদি এমন হয় তাহলে এই কাজটা করা যাবে। এটা কিন্তু একটা ভালো আমাদের ঘ নম্বরের কোশ্চেন। এটা অনেকগুলো কলেজেই তোমরা বলতে পারো উচ্চতর দক্ষতায় চলে আসে, কলেজের সিকিউতে উচ্চতর দক্ষতায় প্রায় চলে আসে। বুঝে গেছে? সো আশা করি আমরা এই ম্যাথটা প্রপারলি বুঝতে পারলাম। তাহলে ভিডিওটাকে উঠাই নেই, ভিডিওটা পজ করে এই ম্যাথটা আমরা উঠাই নেই। আমাদের পরবর্তী কোশ্চেন। সো খেয়াল করি কোশ্চেনে কি বলা আছে। এটা আমাদের কোশ্চেন নাম্বার 4। একটু আমরা কোশ্চেনের স্টেটমেন্টটা তুলে নিই, ঠিক আছে? এই চিত্র দেয়া আছে, তারপর আমরা একটু স্টেটমেন্টটা বলে নিই। লিখো, ভূপৃষ্ঠ হতে 70 কিলোমিটার উচ্চতা দিয়ে, ভূপৃষ্ঠ হতে 70 কিলোমিটার উচ্চতা দিয়ে একটি এরোপ্লেন বা একটি উড়োজাহাজ ভূপৃষ্ঠের সমান্তরালে চলছে। এই দেখো, ভূপৃষ্ঠ হতে 70 কিলোমিটার উচ্চতা দিয়ে একটি এরোপ্লেন ভূপৃষ্ঠের সমান্তরালে চলছে। প্রশ্ন হচ্ছে প্লেনটির বেগ কত হলে প্লেনের যাত্রীরা ওজনহীন ফিল করবে? প্লেনটির বেগ কত হলে প্লেনের যাত্রীরা ওজনহীন ফিল করবে? সো কিভাবে করব? ম্যাথটা কিন্তু খুবই সহজ একটা কনসেপ্ট। ম্যাথের কনসেপ্টটা খুবই সিম্পল। একটু খেয়াল করি আমরা, ঠিক আছে? একটু খেয়াল করি, দেখো তাহলে এই প্লেনের গতিপথটা কেমন? যেটা ভূপৃষ্ঠের সমান্তরালে যাচ্ছে, বুঝতেই পারবা এই গতিপথটা কিন্তু একটা বৃত্তাকার। প্লেনের গতিপথ কিন্তু বৃত্তাকার, কারণ প্রশ্নে বলা ছিল প্লেনটা ভূপৃষ্ঠের সমান্তরালে যাচ্ছে, তাই প্লেনের গতিপথ হবে বৃত্তাকার। আমরা সবাই জানি কোন একটা বস্তু বৃত্তাকারে চললে এর উপরে একটা কি থাকে? কেন্দ্র বিমুখী বল থাকে, যাকে বলে কি এফসি দ্বারা, সেন্ট্রিপিটাল বা সেন্ট্রিফিউগাল ফোর্স। এনিওয়ে, সো কেন্দ্র বিমুখী বল থাকে। আর
এই প্লেন তার একটা ভর আছে, ধরলাম প্লেনের ভর স্মল m, পৃথিবীর ভর ক্যাপিটাল M, তাহলে অবশ্যই আমাদের এই পৃথিবী এই প্লেনকে টানে না গ্র্যাভিটেশনাল ফোর্স দ্বারা। বলো কখন যাত্রীরা ওজনহীন ফিল করবে? অবশ্যই যখন এই FC এবং FG এর মান সমান হবে। যদি FC বড় হয় প্লেন তো ছিটকে যাবে, যদি FG বড় হয় প্লেনটা পৃথিবীতে আছড়ে পড়বে, আর আলটিমেটলি সমান হয় তাহলে যাত্রীরা ওজনহীন ফিল করবে। তার মানে ব্যাপারটা কি হচ্ছে, তার মানে যাত্রীরা ওজনহীন ফিল করার শর্ত হচ্ছে FC FG, কেন্দ্রবিন্দু বল হবে পৃথিবীর মহাকর্ষ বল বা অভিকর্ষ বল। এখন দেখেন ভাইয়া FC সূত্রটি ছিল আমরা জানি mv²r, বাট কোন m নিব? এটা কি পৃথিবীর ভর নিব না এই প্লেনের ভর নিব? অবশ্যই এই সূত্রের মধ্যে যে m থাকে তা হচ্ছে যে ঘুরে তার ভর, তার মানে প্লেনটা ঘুরে প্লেনের ভর। সো mv²r বলতে তার বৃত্তপথের r, তা কত হচ্ছে এই যে এই r প্লাস h না, সো বলতে পারো r প্লাস উচ্চতা, এটা mv²r। আর পৃথিবীর টান কত হবে আমরা সবাই জানি gmm/দূরত্ব², gmm দূরত্ব তার ক্ষেত্রে r প্লাস h, কারণ দূরত্ব আমরা অলওয়েজ ভাবি হচ্ছে কেন্দ্র হতে। সো কেন্দ্র হতে প্লেন দূরত্ব কত? পৃথিবীর ব্যাসার্ধ প্লাস এই 70 কিলোমিটার। মনে করলাম এটাকে আমি h লিখছি, সো এই হচ্ছে ফর্মুলা। খেয়াল করেন m মোকাবেলা, একটা r প্লাস h মোকাবেলা পরে আছে কত ভাইয়া? পরে আছে v হচ্ছে √of gm ডিভাইডেড বাই r প্লাস h, gm ডিভাইডেড বাই r প্লাস h। এবার খেয়াল করেন ভাইয়া তাহলে কি করা যায়? ওই একই কথা ভাইয়া, আমরা gm কে চাইলে রিপ্লেস করতে পারি gr² দ্বারা, আমরা gm কে রিপ্লেস করতে পারি কি দ্বারা? gr² দ্বারা। সো gr² ডিভাইডেড বাই r প্লাস h। এখন আপনি সবগুলো মান জানেন, বলেন g কত হয়? এটা তো পৃথিবীর g বলছিলাম, তার মানে কত হবে? পৃথিবীর g হচ্ছে 9.8, আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, তার মানে 6.4 10⁶, বা একবার বলে লেখা যায় h স্কয়ার ডিভাইডেড বাই r প্লাস h। r ছিল 6400 কিলোমিটার, তো সো এটা প্লাস h ছিল 70 কিলোমিটার, 70 ইনটু 10⁻3। সো এটা লিখলে তুমি সিম্পলি প্লেনের বেগটা পেয়ে যাবা। এই তো, সো কঠিন ছিল। আর কি খেয়াল করে বুঝবা এই ফর্মুলাটা দেখতে কিন্তু হুবহু আমাদের একটা কৃত্রিম উপগ্রহের ফর্মুলার মতো। হ্যাঁ, সেটা একটা হওয়ার কথা ছিল, বিকজ প্লেনটা কিন্তু এক্ষেত্রে কি ওজনহীন ফিল করতেছে এবং ব্যাপারটা পুরোপুরি আমাদের কৃত্রিম উপগ্রহের মতো, তাই ব্যাপারটা এরকম হয়েছে। ওকে, বুঝা গেল? এই তো। আচ্ছা, আমরা চাইলে কিন্তু আরো একটা কাজ করতে পারতাম। এই ম্যাথটি আমি শিখা দিই, আমরা আরো একটা কাজ করতে পারতাম। তার আগে ভিডিও পজ করে এই পার্টটা তুলে নিই। আশা করি তুমি করে নিছো। এবার খেয়াল করো কি করতে পারতাম। আমরা অবশ্যই এমনও করতে পারতাম, দেখো একটু, আমরা এখানে একটু স্লাইডলি চেঞ্জ করতে পারতাম। তা হচ্ছে আমরা আগেই বলেছি gm, এটাকে আমরা রিপ্লেস করতে পারি কি দ্বারা? আমরা gm কে রিপ্লেস করতে পারি যে কোনো উচ্চতার g এবং ওই উচ্চতার দূরত্ব থেকে, ওই পৃথিবীর কেন্দ্র হতে ওই উচ্চতার দূরত্ব। মনে করলাম আমি এই পয়েন্টে g নিলাম, অর্থাৎ প্লেনটা যেখানে আছে ওই প্লেনের পয়েন্টে g নিলাম এবং তার ক্ষেত্রে দূরত্ব নিব। তার দূরত্ব কত? r প্লাস h, তার দূরত্ব হচ্ছে r প্লাস h। আমরা কিন্তু এই gm কে এটা দিয়েও রিপ্লেস করতে পারতাম। সো কি লিখলাম তখন? g কত হতো? তখন এই h উচ্চতার g, m হতো কত? r প্লাস h তার স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে কত? r প্লাস h তার স্কয়ার, সরি তার স্কয়ার নিয়ে যাবো তার এটা। এবার তুমি কাটাকাটি করো, একটু কাটাকাটি করলে কত আসে মিটি? দেখো কাটাকাটি করলে তুমি ভিটাকে এমন পেতে পারো h উচ্চতার g ইনটু r প্লাস h, ঠিক আছে? h উচ্চতার g ইনটু r প্লাস h এমন লিখতে পারতাম। তখন ঝামেলা কি হতো? ঝামেলা হচ্ছে কি আমাদের একটু এক্সট্রা করে, ঝামেলা না আসলে একটু এক্সট্রা কাজ করতে হতো, আমার এই h উচ্চতার g বের করতে হতো। কিভাবে করতাম আমরা অবশ্যই জানি। h উচ্চতার g সূত্র কি ছিল? তা হচ্ছে gm ডিভাইডেড বাই r প্লাস h স্কয়ার। এখান থেকে আমরা h উচ্চতার g বের করে নিলাম, গুণ বসালে কি বিতেটা, ঠিক আছে? বাট আমরা অবশ্যই করব না, আমরা আমাদের আগেরটা ইউজ করব। আমরা gm কে
পৃথিবীর যে ত্বরণটা 9.8 ইনটু r স্কয়ার লিখবো, তাহলে ভালো হবে। ওকে, বাট এটা আমাদের কোন কোন ক্ষেত্রে লাগতে পারে, কখন লাগতে পারে দেখবা অনেকগুলো কোশ্চেনে তারা বলেই দিবে যে প্লেনের ক্ষেত্রে বা প্লেনের উচ্চতায় ত্বরণ দেয়া আছে বা h, কথা প্লেনের উচ্চতায় অভিকর্ষ ত্বরণ দেয়া আছে মনে করো h, তখন আমরা কি ধীরে ধীরে এই মান দেয়া থাকে, তখন আমাদের কিন্তু এটা ইউজ করতে হতে পারে। বুঝতে গেছে? তো আমরা এই পার্টটা একটু কেয়ারফুল হয়ে দেখি, তাইলেই হবে। আচ্ছা, আর এই ম্যাথটা প্রায়শই এমন বলতে পারে যে একটা প্লেন ভূপৃষ্ঠ হতে নগণ্য উচ্চতায় পৃথিবী পৃষ্ঠের সমান্তরালে যাচ্ছে, সেক্ষেত্রে বেগটা কত লাগবে? তখন ম্যাথটা হুবহু সেই মতো, শুধুমাত্র নগণ্য উচ্চতা বসে বলে তুমি এইচটাকে ইগনোর করতে পারবে, তার মানে এইচটা বাদ হয়ে যেত, তোমার এখানে কি এইচটা বাদ হয়ে যেত, সূত্র কত হইতো আলটিমেটলি এই তো এইটা। আর নগণ্য উচ্চতা 0 তো হবে পৃথিবীর যে সমান, তখন ব্যাপারটা কত হতো? খুবই সিম্পল, √g r হয়ে যেত। যদি বলতো কি নগণ্য উচ্চতা দিয়ে প্লেনটা যায়, তখন খুবই সিম্পল, সিম্পলি √g r ক্যান্সেল। যদি বলতো নগণ্য উচ্চতা, রিমাইন্ড, বুঝে গেছে? তাহলে এই হচ্ছে আমাদের একটা প্রবলেম। চলো আমরা আমাদের 5 নাম্বার প্রবলেম সলভ করি। এবার আমরা দেখব হচ্ছে আমাদের 5 নাম্বার প্রবলেম। কোশ্চেনটা লিখি, লিখো ভূপৃষ্ঠ হতে একটি নির্দিষ্ট উচ্চতায় একটি কৃত্রিম উপগ্রহ আছে, যেখানে ভূপৃষ্ঠ হতে নির্দিষ্ট উচ্চতায়, ওটা একদম এই ভূপৃষ্ঠ হতে নির্দিষ্ট উচ্চতায় একটা আমাদের কৃত্রিম উপগ্রহ আছে, যেখানে g এর মান 8 মিটার পার সেকেন্ড স্কয়ার, যেখানে g এর মান হচ্ছে 8 মিটার পার সেকেন্ড স্কয়ার। প্রশ্ন হচ্ছে উপগ্রহের বেগ যদি 8 কিলোমিটার পার সেকেন্ড হয়, তাহলে উপগ্রহের উচ্চতা কত? এটা কিন্তু ভর্তি পরীক্ষা আসছিল, মোস্ট প্রবাবলি বুটেক্স ভর্তি পরীক্ষা আসছে, ঠিক আছে? আর একটি পৃথিবী পৃষ্ঠ হতে নির্দিষ্ট উচ্চতায় একটি উপগ্রহ আছে, যেখানে অভিকর্ষ ত্বরণ হচ্ছে 8 মিটার পার সেকেন্ড স্কয়ার। যদি উপগ্রহটার বেগ হয় 8 কিলোমিটার পার সেকেন্ড, তাহলে ওই হাইটটা কত? কিভাবে করব? চলো শুরু করি। এই ম্যাথটা করতে হলে ওই যে আমাদের সেই কথা, যেহেতু উপগ্রহের অঙ্ক, ভাই বলেন উপগ্রহের বেগের ফর্মুলা কি ছিল? আমরা অবশ্যই জানি উপগ্রহের বেগ কত ছিল? √gm ডিভাইডেড বাই r প্লাস h স্কয়ার। এখানে আমরা gm কে কি দ্বারা রিপ্লেস করব? এখানে কিন্তু আমরা ওই যে বলছি মাত্র আমরা এখানে রিপ্লেস করব হচ্ছে h উচ্চতার g এবং ওইখানকার দূরত্ব। সো h উচ্চতার g এবং পৃথিবীর কেন্দ্র হতে ওইখানকার দূরত্ব নিব, তা কত হবে? এই r প্লাস h না, সো r প্লাস h তাই স্কয়ার। এই gm কে রিপ্লেস করব gr স্কয়ার ডিভাইডেড বাই কি আছে আমাদের, সরি এটা স্কয়ার না, দুঃখিত এখানে স্কয়ার ছিল না, এখানে হবে কত? r প্লাস h। সো তুমি চাইলে কাটাকাটি করতে পারো। সো এই হয়ে গেছে আমাদের ফর্মুলা gh ইনটু r প্লাস h। খেয়াল করেন বেগ কত ছিল? 8 কিলোমিটার পার সেকেন্ড। আমি যদি s এর একক নিয়েছি 8000 মিটার পার সেকেন্ড। √gh কত ছিল? h উচ্চতার g, অর্থাৎ 9 দেয় ছিল। আর r প্লাস h, r ছিল 6400 কিলোমিটার, তার মানে কত লিখব? 6 4 সাথে 10 টু দি পাওয়ার 3, h টা আননোন। তুমি এখান থেকে সলভ করলে ইজিলি h পেয়ে যাবে। এবং দেখো উত্তরটা এমন আসবে, এই যে আসবে প্রায় 1600 ইনটু 10 টু দি পাওয়ার 3 এত মিটার বা 1600 কিলোমিটার। ওকে, তো এই হচ্ছে আমাদের কি ম্যাথগুলো। সো এই ম্যাথগুলো খুব একটা পরীক্ষায় আসে না, বাট যদি চলে আসে আমাদের একটু মাথায় রাখতে হবে, অনেক ক্ষেত্রে আমাকে h উচ্চতার g বলতে পারে, তখন আমরা কোনটা করব? তখন আমরা gm কে রিপ্লেস করব হচ্ছে কোনটা দিয়ে? r প্লাস h, মানে g এইটা দিয়ে h উচ্চতা g এবং পৃথিবীর কেন্দ্র হতে ওই পয়েন্টের দূরত্ব a স্কয়ার, ঠিক আছে? সো একটু আমাদের মাথায় রাখতে হবে। সো আশা করি আমরা এই পার্টগুলো খুব ভালো করে বুঝতে পারলাম। আর যাদের এই পার্টটা এখনো প্রবলেম হচ্ছে, আমি খুব সিম্পল বুঝাই, খেয়াল করো, একটু খেয়াল করো যে আমাদের g
বুঝিয়ে বুঝিয়ে নিবি। পৃথিবীর জি কত হতো, ফর্মুলা এমন ছিল না ভাইয়া, gm/r²। তাহলে এখান থেকে দেখো তো gm কত লেখা যায়, gm লেখা যায় g * r², g * r²। আবার আমরা সবাই জানি h উচ্চতা জি কত হতো, gm/r + h²। এখান থেকে দেখো তো gm কে কি লেখা যায়, gh * r + h² না। সো gm কে লেখা যাচ্ছে, gm কে লেখা যাচ্ছে হচ্ছে এই gh * r + h এর স্কয়ার দ্বারা। সো তুমি এটাও লিখতে পারো, এইটাও লিখতে পারো, খুবই সিম্পল ব্যাখ্যা রে ভাই। ওকে, আশা করি আমরা এই ব্যাখ্যা বুঝতে পারবো। চলো আমরা আমাদের কোশ্চেন নাম্বার 6 শুরু করি। সো এখন আমরা কি কোশ্চেন করব, এটা একটা ভালো কোশ্চেন, লিখে নেন। 120 কেজি ভরের 120 কেজি ভরের একটি কৃত্রিম উপগ্রহ, 120 কেজি ভরের একটি, এটা কোশ্চেন নাম্বার 5 না 6 বলে দিয়েছি, 6। 120 কেজি ভরের একটি কৃত্রিম উপগ্রহের গতিশক্তি দেয়া আছে তোমার 3.84 × 10⁹ জুল। তাহলে ওই উপগ্রহের পর্যায়কাল কত এবং ওই উপগ্রহের কেন্দ্রমুখী ত্বরণ কত, ঠিক আছে? এটা আমাদের কোশ্চেন। আই রিপিট, 120 কেজি ভরের একটা উপগ্রহ ছিল, যে উপগ্রহের গতিশক্তি দেয়া আছে, তাহলে ওই উপগ্রহের পর্যায়কাল এবং কেন্দ্রমুখী ত্বরণটা কত। ভিডিওটা পজ করে তোমরা নিজে ট্রাই করবে। এই ম্যাথটা পারলে তোমাদের কনসেপ্ট খুবই ভালো হবে, তাহলে ভিডিও পজ করে ট্রাই করো। আচ্ছা, তাহলে আমি এবার করে দিচ্ছি, খেয়াল করো কি কি দেয়া ছিল। আমার প্রথমে বলা হচ্ছে যে টি কত, তুমি কিভাবে করবে। আমাদের টি এর ফর্মুলা পাই তোমরা, টি ইকুয়াল টু কত ছিল ভাইয়া, টি ইকুয়াল টু এমন ছিল না 2π √r + h তার স্কয়ার, সরি তার কিউব ডিভাইডেড বাই অফ gm। আর একই কথা আমরা gm কে রিপ্লেস করে দেব একবারে gr² দ্বারা। এই ছিল আমাদের ফর্মুলা। কিন্তু এই ফর্মুলা ইউজ করতে হলে তোমার কি লাগবে, h টা লাগবে না ভাইয়া। কোশ্চেন কি h দেয়া আছে, উপগ্রহের হাইট দেয়া আছে, এটা হচ্ছে ফিক্স দেয়া আমাকে। এখন তুমি এটাকে কাজ করতে যাবে, তাই কাজ করি, যেহেতু h নাই, h এর কোনো বসাই দিই, হ্যাঁ বসাও তুমি। তো h কি ছিল ভাইয়া, গ্রিনিচ মান টেম্পল স্কয়ার বাই 4π² ⁻⁴ - r। কিন্তু এর মধ্যে কি আছে, এটা কেমন না দেখো তো, h বের করতে t লাগবে, আবার বাকিটা হবে t বের করতে h লাগবে, আবার h বের করতে t লাগবে, তুমি একটা পাওয়ার আসলে। সো তুমি কিন্তু এই ফর্মুলা ইউজ করে এখান থেকে তুমি কিন্তু h পাবা না, আর h না পেলে তুমি অবশ্যই কি পর্যায়কাল পাবে না। সো কিভাবে করবে, চিন্তা করে কিভাবে করা যায়। আমাদের কি এই ফর্মুলা এখানে আমরা ইউজ করতে পারবো না, বিকজ পর্যায়কাল দেয়া নাই। তাহলে কি করব, একটু খেয়াল করেন, আমরা এখানে e কে দেয়া আছে ভাইয়া। সো আমরা সবাই জানি e কে হচ্ছে 12mv², 12mv²। এখানে e কে তো দেওয়া ছিল 3.84 × 10⁹ হাফ ইনটু ভর কত, উপগ্রহের ভর দেয়া আছে 120 ইনটু বেগ²। একটু সলভ করে দেখো, তুমি বেগ পেয়ে যাবা প্রায় 8000 মিটার/সেকেন্ড। আমরা কি পেলাম, উপগ্রহের বেগ পেয়ে গেলাম। বেগ পেয়ে লাভ কি হলো, লাভ এইটা হলো, দেখো তুমি এটা উপগ্রহের বেগ কি ছিল, উপগ্রহের বেগের ফর্মুলা এমন ছিল না, v = √gm ডিভাইডেড বাই r + h। একটু দেখেন, আমি কিন্তু চাইলেই এই gm কে রিপ্লেস করতে পারি হচ্ছে gr² দ্বারা, আর আমাদের বেগ দেয়া ছিল হচ্ছে 8000। সো বেগের মান 8000 √gr²। আমি এর মান জানি 9.8, ব্যাসার্ধ হচ্ছে 6.4 10⁶ তার স্কয়ার ডিভাইডেড বাই পৃথিবী ব্যাসার্ধ আবার 6.4 10⁶ প্লাস h টা আননোন। তুমি এখান থেকে সলভ করে কি h পেয়ে যাবে না ভাইয়া। যদি h পেয়ে যাও, h টাকে ধরে এখানে বসায় দেবা, বসায় দিলে কি t টাও তো অবশ্যই পেয়ে যাবে। এটা একটা বোর্ডের কোশ্চেন, এটা একটা বোর্ডে আসা প্রবলেম, তাই ম্যাথটা তুমি একটা ইম্পর্টেন্ট ম্যাথ বলতে পারো। বাট কনসেপ্টটা বুঝতে পারলাম না, আমার কিন্তু এখানে কি হাইট দেয়া ছিল না, প্রশ্ন ছিল আমাদের কি পর্যায়কাল কত।
পর্যায়কাল বের করতে আমাদের হাইট লাগবে, কিন্তু হাইটের ফর্মুলার মধ্যে কি বল পর্যায়কাল আছে। সো আমি পর্যায়কাল এইভাবে বের করতে পারতেছি না, তাহলে কিভাবে বের করব? আমি বেগ বের করলাম, বেগের মধ্যে তো হাইট ছিল, ওইখান থেকে আমি হাইট বের করলাম, হাইটটাকে ইউজ করে আমি পর্যায়কাল পেলাম। তাহলে এই হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 1 গেল। আর কোশ্চেন নাম্বার 2 টা খুবই সহজ, তোমাকে বলা হচ্ছে ভাইয়া কেন্দ্রমুখী ত্বরণ কত। আর তোমরা যদি একটু অধ্যায় 3 গতিবিদ্যা পড়ে আসো, তোমরা অবশ্যই জানবা ভাইয়া কেন্দ্রমুখী ত্বরণ ফর্মুলা ছিল v স্কয়ার ডিভাইডেড বাই ব্যাসার্ধ। এখানে একটু লিখি আমরা, তোমার ac তো আননোন, আর বেগ কত দেয়া আছে হচ্ছে 8000 তার স্কয়ার ডিভাইডেড বাই r বলতে কি বৃত্তপথের ব্যাসার্ধ। এখানে বৃত্তপথটা কত, তা হচ্ছে কি r প্লাস h না, বিকল্প উপগ্রহ তো পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে ক্যাপিটাল R, সে আরো h উচ্চতায় যাচ্ছে, এই আমাদের উপগ্রহটা, তার মানে বৃত্তপথের ব্যাসার্ধ হচ্ছে r প্লাস h। তুমি এখানে r প্লাস h লিখে দিবা। তুমি r তো জানো 6.4 × 10⁶ মিটার, আর h তুমি একটু আগে পেলা, এটা বসায় দিই তুমি কেন্দ্রমুখী ত্বরণ পেয়ে যাবে। আর এই কেন্দ্রমুখী ত্বরণ একক কি হবে মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এই আমাদের আরো একটা কোশ্চেন সলভ হয়ে গেল। তাহলে আশা করি আমরা এই পার্টটা ভালো করে বুঝতে পারবো। তাহলে ভিডিওটা পজ করে এটাকে খুব ভালো করে তুলে নাও এবং ম্যাথটাকে স্টার দিও, ম্যাথটা ইম্পর্টেন্ট। তাহলে আমরা এতক্ষণ একটা উপগ্রহের অঙ্ক করলাম। এখন উপগ্রহ নিয়ে একটা পার্ট আছে, যে পার্টটা শুধুমাত্র আমাদের আমির স্যার ইসাক স্যারের বই দেওয়া আছে। তো ওই পার্টটা আমরা একটু ছোট্ট করে ডিসকাস করি, এটা অনেক ক্ষেত্রে আমাদের বোর্ডে এমসিকিউ তে চলে আসে। তা কোনটা খেয়াল করো, মনে করলা এই পৃথিবী হতে তুমি একটা বস্তুকে v বেগে মারলা, ঠিক আছে? তাহলে এই বস্তুর গতিপথ কেমন হবে, এই বস্তুর গতিপথ কেমন হবে, আর কি দেওয়া আছে, ধরি বস্তুর বেগ হচ্ছে v আর পৃথিবীর মুক্তিবেগ হচ্ছে ve, এবং স্যারের বই অনুযায়ী তারা মুক্তিবেগের মান ধরছে কত 11.15 এত কিলোমিটার পার সেকেন্ড তারা ধরছিল। হ্যাঁ, বাট পরীক্ষা এমনিতে পরীক্ষা আসলে আমরা অবশ্যই করে দেব 11.2 কিলোমিটার পার সেকেন্ড, বিকজ আমরা সবাই জানি মুক্তিবেগ ফর্মুলা বলছিল √2gr। এখানে 9.8 লিখো, এখানে 6.4 × 10⁶ লিখো, দেখবা এই মানটা বসালে কত আসে 11.2 কিলোমিটার পার সেকেন্ড আসে। বাট প্র্যাকটিক্যালি কিন্তু পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার না, তাই একটু চেঞ্জ হয়, ঠিক আছে? পরীক্ষা দিয়েছো, ঠিক আছে, বাট তার অ্যাকর্ডিং টু আমির স্যারের বইটা ধরেছে 11.15 কিলোমিটার পার সেকেন্ড। এটা আমরা আপাতত মনে রাখি। হ্যাঁ, ওকে, খেয়াল করো আমাদের কি বলা হয়েছে, যদি পৃথিবী হতে একটা বস্তুর নিক্ষেপ বেগ হয় v আর পৃথিবীর মুক্তি বেগ হয় প্রায় 11.15 কিলোমিটার পার সেকেন্ড, সেক্ষেত্রে অনেকগুলো কেস হতে পারে। কেস নাম্বার 1, যদি তোমার এই যে বস্তুর নিক্ষেপ করা বেগ মুক্তি বেগ বাই √2 তথা 7.88 কিলোমিটার পার সেকেন্ড থেকে কম হয়। যদি নিক্ষেপ বেগটা মুক্তি বেগের √2 1/√2 গুণে বা মুক্তি বেগ ভাগ √2 এর থেকেও কম হয়, বস্তুটা উপবৃত্তাকারে আবার পৃথিবীতে ফিরে আসবে। বস্তুটাকে মোটামুটি উপবৃত্তাকারে ঘুরে আবার পৃথিবীতে ফিরে আসবে। সো দেখে নিই আমরা, এটা হলে বস্তুটা উপবৃত্তাকারে পৃথিবীতে ফিরে আসবে, এটা আমাদের প্রথম কোশ্চেন। পৃথিবীতে ফিরে আসবে, ইম্পর্টেন্ট, ফিরে আসবে। 2 নাম্বার কনক্লুশন হচ্ছে, যদি দেখা যায় যে তোমার বস্তুটা নিক্ষেপ বেগ এই মুক্তি বেগ বাই √2 অর্থাৎ 7.88 কিলোমিটার পার সেকেন্ডের সমান হয়, সেক্ষেত্রে বস্তুটা বৃত্তাকারে পৃথিবীকে প্রদক্ষিণ করবে, মানে বস্তুটা একটা উপগ্রহ হয়ে যাবে। সো বলতে পারে এক্ষেত্রে কি হবে, বস্তুটি বৃত্তাকারে পৃথিবীকে প্রদক্ষিণ করবে। এই আমাদের সেকেন্ড কোশ্চেন, সেকেন্ড কনক্লুশন। 3 নাম্বার, যদি এমন হয় এই মুক্তি বেগের নিক্ষেপ বেগের মানটা, হ্যাঁ এই বেগটা হচ্ছে কত, এই যে
মুক্তিবেগ বাই √2 থেকে বড়, মানে 7.88 থেকে বড়, তবে মুক্তিবেগ থেকে কম। তবে মুক্তিবেগ থেকে যদি কম হয় সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে এটা ঘুরবে ঠিকই, বাট উপবৃত্তাকারে। সেক্ষেত্রে কি হবে? এটা উপবৃত্তাকারে পরিভ্রমণ করবে। উপবৃত্তাকারে কি নাম এটা? সেক্ষেত্রে কি হবে? উপবৃত্তাকারে পরিভ্রমণ করবে। দুঃখিত, এটা নাম কি? সেক্ষেত্রে উপবৃত্তাকারে সে একটা চাঁদের মতো হয়ে যাবে, সে একটা কৃত্রিম উপগ্রহ হয়ে যাবে, বাট উপবৃত্তাকারে। যদি বেগ সমান হতো 7.88 সেও তো একটা বৃত্তাকারে ঘুরতো, বাট এখন কি হবে? উপবৃত্তাকারে ঘুরবে। সো নোট লিখি আমরা, যদি নিক্ষেপ বেগের মানটা মুক্তিবেগ বাই √2 থেকে বড় হয় বাট মুক্তিবেগ থেকে ছোট হয়, এটা উপবৃত্তাকারে। উপবৃত্তাকারে, বৃত্তাকারে, বাকিটা সেম, বাকিটা সেম। বুঝে গেছে? তাহলে আমাদের এই তিনটা পদ আমরা কিন্তু লিখে নিচ্ছি। ভিডিও পজ করে লিখে নিই, আশা করি লিখে নিচ্ছ। আমরা এই একটু মুছে দিচ্ছি, তাহলে পরে একটু বুঝতে ভালো হবে আর কি। এরপরে কেস নাম্বার 4। কেস নাম্বার 4 হচ্ছে যদি এমন হয় তোমার নিক্ষেপ বেগটা মুক্তিবেগের সমান হয়, অর্থাৎ প্রায় 11.15 কিলোমিটার পার সেকেন্ড হয়। ঠিক আছে? যদি মুক্তিবেগের সমান হয় সেক্ষেত্রে বস্তুটা অধিবৃত্তাকারে নিক্ষেপ করলে অধিবৃত্তাকারে পৃথিবী ছেড়ে হারিয়ে যাবে। অধিবৃত্ত কি তোমরা সেকেন্ড ইয়ারে পড়বা, অধিবৃত্ত পরাবৃত্ত এগুলো কি আমরা সেকেন্ড ইয়ারে পড়বো ম্যাথে। শুধু মনে রাখো, যদি নিক্ষেপ বেগটা মুক্তিবেগের সমান হয় সেক্ষেত্রে বস্তুটা কি হবে? অধিবৃত্তাকারে, বৃত্তাকারে পৃথিবী হতে ছিটকে যাবে, পৃথিবী হতে ছিটকে যাবে, এরপর লাস্ট ওয়ান, কেস নাম্বার 5। যদি তোমার নিক্ষেপ বেগ মুক্তিবেগ থেকেও বেশি হয়, নিক্ষেপ বেগ যদি মুক্তিবেগ থেকেও বেশি হয়, তখন কি হবে? তখন বস্তু আবার হারাবে, বাট এবার হারবে পরাবৃত্তাকারে। এবার পরাবৃত্তাকারে পৃথিবী হতে ছিটকে যাবে। তাহলে আমি রিপিট করি, যদি মুক্তিবেগের মান, যদি নিক্ষেপ বেগ মুক্তিবেগ বাই √2 থেকে কম হয়, পৃথিবীতে ফিরে আসবে কোন আকারে? উপবৃত্তাকারে। যদি নিক্ষেপ বেগের মানটা মুক্তিবেগ বাই √2 এর সমান হয়, বৃত্তাকারে ঘুরবে। 3 নাম্বার কেস, যদি নিক্ষেপ বেগের মানটা মুক্তিবেগ বাই √2 থেকে বেশি বাট মুক্তিবেগ থেকে ছোট, সে উপবৃত্তাকারে প্রদক্ষিণ করবে। কেস নাম্বার 4, যদি মুক্তিবেগের সমান নিক্ষেপ বেগ হয়, এটা কি অবশ্যই হারিয়ে যাবে, বাট পথটা হবে অধিবৃত্তাকার। এন্ড দ্য লাস্ট ওয়ান, নিক্ষেপ বেগ মুক্তিবেগ থেকেও বেশি হলে বস্তু অবশ্যই হারাবে, পৃথিবী থেকে হারিয়ে যাবে বা ছিটকে যাবে, বাট গতিপথটা হবে পরাবৃত্তাকার। তাহলে এই হচ্ছে আমাদের মোট 5টা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। ঠিক আছে? সো আশা করি আমরা এই পার্টগুলো একটু ভালো করে মনে রাখবো। সো আজকে আমরা কি পড়লাম? আজকে আমরা প্রথমে বিভিন্ন সূত্রগুলো দেখলাম, আবার ছোট্ট করে রিকল করলাম। এরপর 5 থেকে 6টা আমরা ছোট ছোট এক্সাম্পল করলাম, আর লাস্টে আমরা এই যে 5টা কেস দেখলাম। এবং আজকের ক্লাসের মাধ্যমে আমাদের মোটামুটি এই অধ্যায়টা পরিসমাপ্তি হলো। সো আশা করি আমাদের এই অধ্যায় নিয়ে কোনো কনসেপ্ট অজানা রাখলো না, আমরা মোটামুটি সবগুলাই কভার করার ট্রাই করছি। সো এতক্ষণ ক্লাসটা করার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।